চট্টগ্রামে পাহাড় ধসের আশঙ্কা, মৃত্যু ঝুঁকি নিয়ে বসবাসকারীদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ। লাম্পি স্কিন ডিজিজে উজাড় হচ্ছে গবাদি পশু, দুশ্চিন্তায় খামারিরা, দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ। চিকিৎসক রকিব হত্যা মামলার 2 আসামির 2 দিনের রিমান্ড মঞ্জুর, দৃষ্টান্তমূলক শাস্তি চান সহকর্মী ও পরিবার। লকডাউন রেড জোন বাস্তবায়নে তৎপর আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা, নানা অজুহাতেই বের হচ্ছেন অনেকে। যশোর ছুটিপুর সড়ক সংস্কারে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ, দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস সংশ্লিষ্টদের। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট, বাংলাদেশের আবহাওয়া উপযোগী একমাত্র পেইন্ট। স্বাগত নিউজ 24 দেশ সংবাদে। পুরো সংবাদের সাথে আছি আমি আফরিন আনোয়ার। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। চট্টগ্রামে ভারী বৃষ্টিপাতে পাহাড় ধসের আশঙ্কায় ঝুঁকি নিয়ে বসবাসকারীদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। অভিযোগ রয়েছে, প্রতি বছর বর্ষায় এলে পাহাড়ে উচ্ছেদের তোড়জোড় শুরু করে জেলা প্রশাসন, তবে তাতেও থামছে না ঝুঁকিপূর্ণ বসবাস। অভিযান শেষ হলে আবারও সেখানে ফিরে আসেন বসবাসকারীরা। পরিবেশবিদরা বলছেন, স্থায়ী পুনর্বাসন ও দখলদারদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ না থাকায় দিন দিন বাড়ছে এই বসতি, দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। জীবনের ঝুঁকি নিয়ে চট্টগ্রামের বিভিন্ন পাহাড়ে বসবাস করছে কয়েক হাজার মানুষ। 2007 সালে চট্টগ্রামে পাহাড় ধসে 127 জনের প্রাণহানির পর 36টি সুপারিশ বাস্তবায়নের কথা বলা হলেও 13 বছরেও তা বাস্তবায়ন করতে পারেনি পাহাড় ব্যবস্থাপনা কমিটি। প্রতি বছরই বর্ষা মৌসুমে পাহাড় ধসে প্রাণহানি ঠেকাতে প্রশাসনের নানা তৎপরতার পরও থামছে না পাহাড়ের পাদদেশে বসবাস। পাহাড় ব্যবস্থাপনা কমিটির সভাপতি বলছেন, সিদ্ধান্ত বাস্তবায়নে পাহাড় মালিকদের উদাসীনতা, বিভিন্ন সরকারি সংস্থার মধ্যে সমন্বয়হীনতা এবং রাজনৈতিক চাপের কারণে ঝুঁকিপূর্ণ বসতি সরিয়ে নেওয়া এবং পুনর্বাসনে সফলতা আসছে না। যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এগুলো বাস্তবায়নের ক্ষেত্রে যে সমস্যাগুলো হয়, যে প্রতিষ্ঠান তারা তাদের উদ্যোগটাকে সেভাবে হয়তো আমরা সবসময় দেখি না। পরিবেশবিদরা বলছেন, স্থানীয় পুনর্বাসন ও দখলদারদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ না থাকায় পাহাড়ে বসবাসকারীদের সংখ্যা বেড়েই চলেছে। সুপারিশগুলো এখনো আলোর মুখ দেখে নাই এবং সুপারিশ বাস্তবায়নের প্রশ্নই আসে না। সারা বছর তারা মিটিং করে কি করে না, জনগণ এটা জানতে পারে না। মেয়র বলছেন, প্রশাসন কঠোর না হলে কোনোভাবেই থামানো যাবে না পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসবাস। যারা করছেন তাদেরকে চিহ্নিত করে প্রশাসনকে আমি বলবো আইন শৃঙ্খলা রক্ষাকারী মানে তাদের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করার জন্য। তবে প্রশাসন বলছে, পাহাড় ধসে প্রাণহানি ঠেকাতে এরই মধ্যে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। লোকজনকে ঝুঁকিমুক্ত করার জন্য গতকাল বিকালে সেখানে মাইকিং করা হয়েছে এবং সরেজমিনে সংশ্লিষ্ট সার্কেলের সহকারী কমিশনার ভূমি এবং উপজেলা নির্বাহী অফিসারগণ সেখানে তত্ত্বাবধানে সেখানে কার্যক্রম চলেছে। প্রশাসনের হিসেবে চট্টগ্রামে গেল এক যুগে পাহাড় ধসে প্রাণ হারিয়েছে 200 জনেরও বেশি মানুষ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এদিকে খাগড়াছড়িতে পাহাড় ধসের ঝুঁকিতে বসবাস করছে হাজারো পরিবার। অবাধে পাহাড় কাটার ফলে বর্ষা মৌসুমে এই ঝুঁকি আরও বেড়ে যায় কয়েক গুণ। পরিবেশের ভারসাম্য বিনষ্টকারীদের বিরুদ্ধে আইনের কঠোর প্রয়োগের পাশাপাশি এই সমস্যা সমাধানে দীর্ঘমেয়াদী কর্মপরিকল্পনা গ্রহণের দাবি জানিয়েছেন সুশীল সমাজের প্রতিনিধিরা। মোহাম্মদ জহুরুল আলমের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্টে বিস্তারিত। খাগড়াছড়ির শালবন, সবুজবাগ, কুমিল্লা টিলা সহ বিভিন্ন এলাকায় পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছেন কয়েক হাজার মানুষ। বর্ষা মৌসুম আসলেই পাহাড় ধসের ঝুঁকি বেড়ে যায় কয়েক গুণ। পাহাড়ের পাদদেশে বসবাসকারীরা বলছেন, মরণ ফাঁদ জেনেও বাধ্য হয়ে জীবনের ঝুঁকি নিয়ে বসবাস করছেন তারা। এই অবস্থায় সরকারিভাবে পুনর্বাসন চান তারা। বৃষ্টি আসলে পাহাড় ভাঙি পড়ে, আমরা ভয়ে থাকতে পারি না, বাচ্চা কাচ্চা নিয়ে আমাদের খুব কষ্ট হয়। প্রতি বছর পাহাড় ভাঙতে আছে, ছেলে মেয়ে নিয়ে খুব রিস্কের ব্যাপারে থাকি। কোন সময় পড়ে যায়, ঘরবাড়ি পড়ে যায়, এই কষ্টের ভিতরে না থাকুক মানুষ, একটা গাইডল যেখানে গাইডল দেওয়ার সম্ভব সেখানে গাইডল দিবে।
প্রশাসনের তৎপরতা শুধুমাত্র দুর্যোগকালীন সময়ে সীমাবদ্ধ বলে দাবি নাগরিক সমাজের। পাহাড়ে অবৈধভাবে বসবাস বন্ধে দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণের পাশাপাশি পরিবেশ আইনের কঠোর প্রয়োগের দাবি ও জানান তারা। পরিকল্পনা মাফিক তাদেরকে পুনর্বাসন করতে হবে। পাশাপাশি সারা বছর ব্যাপী যেসব পাহাড় কাটার মহোৎসব চলে এইসব মহোৎসবগুলো কিন্তু বন্ধ করতে হবে। যারা পাহাড় কাটে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। 2017 সালের জুন মাসে খাগড়াছড়িতে পাহাড় ধসে মৃত্যু হয় 5 জনের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া। জয়, চট্টগ্রামে তো ভারী বর্ষণে পাহাড় ধসের আশঙ্কায় পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের সরে যাবার নির্দেশ দিয়েছে প্রশাসন, যেটা আমরা প্রতিবেদনে দেখছিলাম। আর বিগত বছরগুলোতে কিন্তু পাহাড় ধসে অনেক ক্ষয়ক্ষতিও হয়েছে, প্রাণহানির ঘটনাও ঘটেছে। তো এবছর জেলা প্রশাসনের পক্ষ থেকে কি উদ্যোগ নেওয়া হয়েছে, বসবাসকারীরা কি বলছেন, সরজমিন থেকে বিস্তারিত জানাবেন। ধন্যবাদ আপনি নানোয়ার, আপনি যথার্থই বলছেন। আমি যেখানে দাঁড়িয়ে আছি 2011 সালে ভারী বর্ষণে প্রাণহানির ঘটনা ঘটেছিল এই জায়গায়। পাহাড় ধসে 8 জনের মৃত্যু হয়েছিল। কিন্তু দেখা যায় বছর যেতে না যেতে কিন্তু দেখা যায় এই এলাকাগুলোতে পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের বসতি কিন্তু দিন দিন বেড়ে যাচ্ছে। তেমনিভাবে আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন শুধু এই জায়গা নয়, কিন্তু আসলে যে চট্টগ্রামের আরও অন্যান্য যে জায়গাগুলো আছে পাহাড়ের পাদদেশে বসবাসকারী যারা আছেন তাদের যেমনটা কিন্তু তাদের বসতি যেমনটা বাড়ছে তেমনিভাবে কিন্তু প্রশাসনও কিন্তু তাদের তৎপরতা কিন্তু অনেকটা বেড়েছে। 1 দিন ধরে কিন্তু মৌসুমি বায়ু সক্রিয় থাকার কারণে কিন্তু ভারী বর্ষণের আশঙ্কা করছেন জেলা প্রশাসন এমনকি আবহাওয়া অধিদপ্তর। তার কারণে কিন্তু 3 নম্বর সতর্কতা সংকট জারি করেছেন। এই কারণে কিন্তু ভারী বর্ষণের আশঙ্কায় পাহাড়ের পাদদেশে যারা বসবাস করছেন তাদেরকে সরিয়ে যাওয়ার নির্দেশ জারি করলে কিন্তু আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন পাহাড়ের পাদদেশে এখনও পর্যন্ত মানুষ কিন্তু বসবাস করছে। এখানে যারা বাসিন্দা আছেন তারা কিন্তু বলছেন কি তারা খুব একটা নিম্ন আয়ের মানুষ বলে অল্প টাকা ভাড়া বাসা পাওয়ার কারণে কিন্তু তারা এই জায়গায় বসবাস করছেন বলে আমাদেরকে জানিয়েছেন। আমরা একটু কথা বলতে চাই এখানে যারা বাসিন্দা আছেন, আমরা আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছি। এদিকে একটু আমাদের এত ঝুঁকি জেনেও কেন আপনারা এখানে বসবাস করেন? আমাদের তো ঘরদুয়ারে ভাঙিয়ে দিয়েছে, আমরা এখানে কোথায় বসবাস করতেছি? আমাদের তো এখানে ঘরদুয়ার ছিল, আমাদের তো সব ভাঙি চুরি। এখন আমরা রোডে গাড়ে ফরিয়ে আছি, আমাদের তো এখন থাকার জায়গা নেই। আমি আপনাকে জানতে চাচ্ছি তবুও তো আপনারা পাহাড়ে কেন বসবাস করেন? না, পাহাড়ে কতক্ষণ বসবাস করবো? ঘরে তো নাই, পাহাড়ে কিভাবে বসবাস করবো? আরো কয়েকজনের সাথে একটু কথা বলতে চাই, আপনার সাথে কথা বলতে চাই। আপনি কোথায় থাকেন? ওদিকে এই যে পাহাড়ের নিচে কিন্তু পাহাড়ের পাদদেশে অনেক মানুষ বসবাস করছে, কেন বসবাস করছে বলে এই ভাঙি দিছে আর এরা মনে করেন। আমরা আপনার সাথে একটু কথা বলি, এই জায়গায় কেন বসবাস করছেন এত ঝুঁকি? আমার অস্থায়ী কেউ নাই, হুট নাই, জি নাই, ক্ষেত নাই, বাড়ি নাই, যাই না 48 বছর এই জায়গায় যে গাছ লাগাই আজ ক বছর ওদিকে দেখেন যে এত বছর আসি, কিন্তু এখানে খালার দিয়ে আসে কোনো ব্যক্তি কোনো আমাদের কিছু করে নাই। করবো গেছে বাসস্থান করবো। আপনার থেকে একটু জানতে চাইবো, যে জায়গায় আপনি এখানে বসবাস করেন এই জায়গায় 2011 সালে পাহাড় ধসে 8 জনের মৃত্যু হয়েছে এই আশপাশ এলাকায়, কিন্তু আপনি জেনে কেন এখানে বসবাস করছেন? বারবার আপনাদেরকে তাগদা দেওয়া হচ্ছে এই জায়গা থেকে সরে যাওয়ার জন্য, সরে যাচ্ছেন না কেন? আমরা যাইতেছি না যে আঙ্গুরে কুচিতে কি এই স্থায়ী করে দিব আর দিকে আমার কিছু নাই, তো আমি যাবো কই? আমাদের কিছু নাই, বাড়ি নাই, ঘর নাই, ছেলে নাই, ফেলে নাই, কিছু নাই। আর মানুষ মরছে ওইদিকে, ওই সাইডে, ওইদিকে, এদিকে না। ধন্যবাদ আপনাকে। আপনি অবশ্যই বুঝতে পেরেছেন এখানে যারা বাসিন্দা আছেন তারা বলছিলেন মাথা গোছার ঠাঁই না থাকার কারণে কিন্তু ঝুঁকি জেনেও কিন্তু তারা এখানে বসবাস করছেন। তারা বলছিলেন পুনর্বাসন যদি হয় কিন্তু তারা কিন্তু এই জায়গা থেকে সরে যাবে বলে আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে আপনি নানোয়ারের কাছে। নয়ন বড়ুয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকবার জন্য। চট্টগ্রাম থেকে পাহাড় ধসের যেই বর্তমান চিত্র তার বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী নয়ন বড়ুয়া। মাদারীপুর, মৌলভীবাজার ও খুলনায় করোনা উপসর্গ নিয়ে 8 জনের মৃত্যু হয়েছে। মাদারীপুরে করোনা উপসর্গ নিয়ে সকালে নিজ বাড়িতে মারা যান থানতলী এলাকার আজাদ খান। জ্বর, সর্দি, কাশি নিয়ে গতকাল রাত 8টার দিকে নিজ বাড়িতে মারা যান রাস্তি এলাকার আলমগীর ব্যাপারী।
একই উপসর্গ নিয়ে আর দুজনেরও মৃত্যু হয়েছে। তবে তারা করোনায় আক্রান্ত ছিলেন কিনা তা নিশ্চিতে তাদের নমুনা সংগ্রহ করা হয়েছে। এদিকে মৌলভীবাজারে করোনা উপসর্গ নিয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ফ্লু কর্নারে করোনা উপসর্গ নিয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। চট্টগ্রামের কাট্টলী এলাকায় তৃতীয় দিনের মতো চলছে লকডাউন। কোনো কোনো জায়গায় প্রবেশ পথ বন্ধ করা হলেও মানছেন না বাসিন্দারা। বিভিন্ন অজুহাতেই বের হচ্ছেন, অযথা ঘোরাফেরা করছেন অনেকেই। তবে সেনাবাহিনীর পাশাপাশি পুলিশও সতর্ক অবস্থানে রয়েছে। একই সাথে আরও 10টি ওয়ার্ড রেড জোনের আওতায় রয়েছে। এসব এলাকায় থাকা সকল শিল্প কলকারখানা সহ সকল প্রকারের দোকানপাট বন্ধ রাখা হয়েছে। শুধুমাত্র ওষুধের দোকান খোলা রাখা হয়েছে। এদিকে করোনার সংক্রমণ রোধে হবিগঞ্জের 2 পৌরসভা ও 5টি ইউনিয়নকে রেড জোন ঘোষণা করা হয়েছে। আজ সকাল থেকে জেলা প্রশাসনের এই সিদ্ধান্ত কার্যকর হচ্ছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে সিলেট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সৈয়দ রাসেল। রাসেল, করোনা সংক্রমণ রোধে সিলেটে কি ধরনের ব্যবস্থা নিয়েছে জেলা প্রশাসন থেকে শুরু করে সংশ্লিষ্টরা? রেড জোন বা লকডাউনের কোনো তথ্য আপনার কাছে আছে কিনা, বিস্তারিত জানাবেন। জি ধন্যবাদ আফরিন। গত প্রায় এক সপ্তাহ বা সপ্তাহ 10 দিন আগে যখন ঢাকা থেকে এই স্বাস্থ্য বিভাগের ওয়েবসাইটে যখন এই লকডাউনের সিলেট বিভাগটি যখন লকডাউনের ঘোষণা করা হয়, তো তখন থেকে অন্ধকারে ছিল সিলেটের জেলা প্রশাসন। তো সেই অন্ধকার পেরিয়ে এখন আর তখন প্রশাসন এই অন্ধকারে ছিল, আর এখন অন্ধকারে আছে সিলেটের মানুষ এবং সিলেটের মানুষ। আসলে লকডাউন হবে কিনা এ নিয়ে আসলে অনিশ্চিত কাটছে সিলেটের মানুষের এই সব কিছু। আর গত 3-4 দিন থেকে তারা এই সিলেটের মানুষের সাথে বা গণমাধ্যমের সাথে একটা ঈদুল বিড়ার খেলা এরকম শুরু হয়েছে। আসলে নির্দিষ্ট করে কেউ বলতে পারছে না। গত মঙ্গলবার আমাদেরকে জেলা প্রশাসন থেকে আমাদেরকে অনানুষ্ঠানিকভাবে জানানো হয়েছিল, ধারণা করা হয়েছিল যে বুধবারে তারা এই জেলা সিলেটের সিভিল সার্জন মহোদয় তিনি এই একটা আনুষ্ঠানিকভাবে লকডাউন ঘোষণা করবেন, সেটা বৃহস্পতিবার থেকে কার্যকর হতে পারে। কিন্তু বৃহস্পতিবার আসার আগেই বুধবার থেকে সেটা আবার পরিবর্তন হয়ে যায়। তো আসলে পরিবর্তন হয়ে যায় এবং বুধবার লকডাউনের কোনো ঘোষণা আসেনি। পরে শোনা গেল যে শনিবার থেকে লকডাউন আসতে পারে, এরকম আরেকটা ধারণা দেওয়া হয়েছিল প্রশাসন থেকে। কিন্তু পরবর্তী দেখা গেল না, শনিবার থেকে আর লকডাউন হচ্ছে না। গতকালকে আমি জেলা প্রশাসনের সাথে কথা বলেছিলাম, তিনি আমাদেরকে জানিয়েছেন যে এই বৃহস্পতিবারে তারা আরেকটি রেড জোনের নির্দিষ্ট এলাকা ঠিক করে, নির্দিষ্ট এলাকা চিহ্নিত করে তারা আবার এই স্বাস্থ্য মন্ত্রণালয়ে পাঠিয়েছে। তো স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে সেই নির্দেশনাটি আসলে তারা হয়তো পরবর্তী লকডাউনে যেতে এই রেড জোনে যেতে পারে, রেড জোনের জায়গাগুলো নির্দিষ্ট করতে পারবে। কিন্তু এখন পর্যন্ত তাদের কাছে কোনো লকডাউন বা এই রেড জোনের কোনো নির্দিষ্ট এরিয়া কিংবা লকডাউনের কোনো নির্দেশনা এখন পর্যন্ত নেই। আর আরেকটা জিনিস, যখন লকডাউনের যখন আমাকে ধারণা দেওয়া হয়েছিল তখন সিলেট সিটি কর্পোরেশন তারা সিলেটের এই 24টি এলাকা লকডাউনের আওতায় বা লকডাউনের জোন হিসেবে তারা ঘোষণা করেছিল। ঘোষণা করে সেটা প্রস্তাব আকারে স্বাস্থ্য মন্ত্রণালয় এবং সিভিল সার্জনের মাধ্যমে স্বাস্থ্য মন্ত্রণালয় পাঠিয়েছিল। তো সিলেট এই মহানগরীর 1 থেকে 24 নম্বর ওয়ার্ড সেই লকডাউন করার জন্য বা রেড জোন ঘোষণার জন্য একটা প্রস্তাব করেছিল সিলেট সিটি কর্পোরেশন। তো এই ছিল আসলে সার্বিক অবস্থা। এখন পর্যন্ত সিলেটের মানুষ অন্ধকারেই আছে। আর কালকে সৈয়দ রাসেল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সিলেট থেকে সহকর্মী সৈয়দ রাসেল জানাচ্ছিলেন সিলেটে লকডাউন বা রেড জোন নিয়ে বিস্তারিত যা তথ্য ছিল তার কাছে। যাত্রী সংকটের কারণে চট্টগ্রাম থেকে ঢাকাগামী সোনার বাংলা ট্রেন আগামীকাল থেকে বন্ধ হতে যাচ্ছে। একই সাথে নোয়াখালী থেকে ঢাকাগামী ট্রেনও লকডাউনের কারণে বন্ধ ঘোষণা করা হয়েছে। চট্টগ্রাম স্টেশন ম্যানেজার রতন কুমার চৌধুরী জানান, শনিবার বিকেল 5টায় চট্টগ্রাম রেল স্টেশন থেকে ঢাকাগামী সোনার বাংলা ট্রেন ছেড়ে যাবার কথা থাকলেও রেলওয়ে পূর্বাঞ্চলের নির্দেশে যাত্রী না থাকার কারণে তা বন্ধ ঘোষণা করা হয়েছে। তাই শুক্রবার সকাল থেকেই যাত্রীদের টাকা ফেরত দেওয়া হচ্ছে। একই সাথে নোয়াখালী থেকে ঢাকাগামী ট্রেনও লকডাউনের কারণে বন্ধ করে দেওয়া হয়েছে। তবে অন্যান্য ট্রেন যথাসময়ে ছেড়ে যাবে রেলওয়ে স্টেশন থেকে। চট্টগ্রামে করোনা আক্রান্তদের জীবন বাঁচাতে ক্যানোলা সহ ভেন্টিলেটর দিয়ে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন জেলা প্রশাসক। সকালে
টিকে গ্রুপের দেয়া 20টি ক্যানোলা সহ ভেন্টিলেটর বিভিন্ন হাসপাতালে বিতরণ করেন জেলা প্রশাসক। এর মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজের জন্য 10টি, চট্টগ্রাম জেনারেল হাসপাতাল ও ফিল্ড হাসপাতালকে 3টি করে ভেন্টিলেটর দেওয়া হয়েছে। এ সময় টিকে গ্রুপের মার্কেটিং বিভাগের পরিচালক মোফাজ্জল হক অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। চট্টগ্রামের সিভিল সার্জন শেখ ফজলে রাব্বিও এ সময় উপস্থিত ছিলেন। দেশ সংবাদের এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। আর খবর নিয়ে ফিরছি একটু পর। বিরতির পর আবারও স্বাগত। দেখছেন নিউজ 24 দেশ সংবাদ। দিনাজপুরে গবাদি পশুর লাম্পি স্কিন ডিজিজ রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। প্রাণী সম্পদ বিভাগের তথ্য মতে জেলার 3টি উপজেলায় প্রায় 3000 গরুর মধ্যে এই রোগ দেখা দিয়েছে। এখন পর্যন্ত মারা গেছে 15টি গরু। এতে দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন খামারিরা। এদিকে প্রাণী সম্পদ অধিদপ্তরকে জরুরি ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়। ফখরুল হাসান পলাশের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্টে বিস্তারিত। দিনাজপুরে নিবন্ধিত 1400 গরু খামারে প্রায় 17 লাখ গরু রয়েছে। এই অঞ্চলে গরুর মধ্যে লাম্পি স্কিন ডিজিজ নামে এক ধরনের রোগ দেখা দিয়েছে। এই রোগটি বিশ্বে পুরনো হলেও গেল বছর এই রোগ প্রথম দেখা দেয় এদেশে। খামারিরা জানান, চলতি মাসের শুরুর দিকে সদর, বোচাগঞ্জ ও খানসামা উপজেলায় বেশ কিছু গরুর গায়ে এই রোগ দেখা যায়। এই রোগে আক্রান্ত হয়ে গরু মারা যাওয়ায় দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন খামারিরা। হাত একদম ছড়ে গেছে, তখন গরুটা কিছুদিন পর মারা গেল, বাঁচাতে পারলাম না আর কি। শরীর মানে বেশি হয়ে গেছিল, বেশি হওয়ার পর আমি ট্রিটমেন্ট নিয়েছিলাম। ট্রিটমেন্ট নেওয়ার পর এখন একটু সুস্থ আছে। সংশ্লিষ্টরা বলছেন, এই চর্মরোগে সাধারণত বাছুর গরু আক্রান্ত হচ্ছে বেশি, তবে সময়মতো চিকিৎসা দেওয়া হলে গরু সুস্থ হয়ে যাবে। এই রোগে সাধারণত চিকিৎসা খুব সামান্যই চিকিৎসা প্রয়োজন হয়। এই রোগে যেহেতু প্রথমে জ্বর হয়, জ্বরের জন্য প্যারাসিটামল বা সামান্য ডাক্তারের পরামর্শে সামান্য কিছু ওষুধ প্রয়োগ করতে হয়, কিছু অ্যান্টিহিস্টামিন জাতীয় ওষুধ প্রয়োগ করতে হয়। এছাড়া কোনো ওষুধেরই প্রয়োজন হয় না। প্রাণী সম্পদ বিভাগের পক্ষ থেকে এরই মধ্যে খামারগুলো পরিদর্শন করে খামারিদের বিভিন্ন পরামর্শ দেওয়া হয়েছে। এখানে আমাদের 3টা উপজেলায় 22টা ভেটেরিনারি মেডিকেল টিম গঠন করা আছে এবং এই টিমগুলি প্রত্যেকটা ইউনিয়নে কিন্তু নিবিড়ভাবে কাজ করতেছে এবং পর্যবেক্ষণ করতেছে। কাজে এটা মানুষকে আমরা বলবো তারা যেন কোনো অবস্থাতে উদ্বিগ্ন না হয়। প্রাণী সম্পদ বিভাগের তথ্য মতে দিনাজপুরের 3টি উপজেলায় প্রায় 3000 গরুর মধ্যে এই রোগ দেখা দিয়েছে। এখন পর্যন্ত মারা গেছে 15টি গরু। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। খুলনায় ডক্টর আব্দুর রকিব খান হত্যা মামলায় আরও 2 আসামি মোহাম্মদ আবু আলী শেখ ও গোলাম মোস্তফাকে রিমান্ডে নিয়েছে পুলিশ। শুক্রবার দুপুরে খুলনা মেট্রোপলিটন আদালতে আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য 7 দিনের রিমান্ডের আবেদন জানানো হলে বিচারক 2 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এছাড়া মামলার প্রধান আসামি মোহাম্মদ জমির হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে 164 ধারায় জবানবন্দি দিতে রাজি হয়েছেন। মামলার তদন্ত কর্মকর্তা খুলনা থানা পুলিশের উপপরিদর্শক BM মনিরুজ্জামান এই তথ্য নিশ্চিত করেছেন। এর আগে বৃহস্পতিবার মামলায় সন্দেহভাজন আসামি খাদিজা বেগম আদালতে 164 ধারায় জবানবন্দি দেয় ও একই দিন মামলার আরেক আসামি আব্দুর রহিমকে 3 দিনের রিমান্ডে নেয় পুলিশ। এ নিয়ে হত্যা মামলায় মোট 5 জনকে গ্রেফতার করা হয়েছে। রোগীর স্বজনদের হামলায় গুরুতর আহত খুলনার রাইসা ক্লিনিকের পরিচালক ডক্টর রকিব খান 16 জুন সন্ধ্যায় আবু নাসের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। রাইসা ক্লিনিকে ভুল চিকিৎসার অভিযোগ তুলে মৃত রোগীর স্বজনদের হামলায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। রাজশাহী মহানগরীতে মোবাইল কোম্পানির 33 লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় 32 লাখ টাকা সহ 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত 8:45টার দিকে বোয়ালিয়া মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে কাশিয়াডাঙ্গার সেনপুকুর এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হল মেহেদি, তাইজুল ও জাফর। তারা সবাই ওই মোবাইল কোম্পানির কর্মচারী।
তবে এ ঘটনার মূল পরিকল্পনাকারী আরিফুল ইসলাম ডলার এখনও পলাতক রয়েছেন। তাকে ধরতে পুলিশের অভিযান চলছে। প্রায় 1.5 মাস আগে তারা ছিনতাইয়ের পরিকল্পনা করে বলে জিজ্ঞাসাবাদে পুলিশকে জানিয়েছে। 1 মাস আগে তার চাকরি চলে যায়। চাকরি চলে যাওয়ার পর থেকে এটা সে আসলে বিভিন্ন সময় মোটা অঙ্ক টাকা এখান থেকে বাংলাদেশ ডাচ বাংলা ব্যাংকে নিয়ে যায়। হ্যাঁ, সে জানে এবং সে যেহেতু ওই এখানে কর্মচারী ছিল, সবকিছু নলেজে ছিল, সে তার সুবিধা মতো সময়। দেশ সংবাদের এই পর্যায়ে নিচ্ছি আরেকটি বিরতি, ফিরছি একটু পর। বিরতির পর আবারও স্বাগত। দেখছেন নিউজ 24 দেশ সংবাদ। যশোর ছুটিপুর সড়ক সংস্কারে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, এই সড়ক সংস্কারে খোয়ার সাথে মাটি মিশিয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ করে যাচ্ছে। এতে অল্প সময়ের মধ্যেই সড়কের ইট সুরকি উঠে গিয়ে সড়ক ভেঙে যাবে। তবে এলজিইডি বলছে মানসম্মত সামগ্রী ব্যবহার করে কাজ করা হচ্ছে, আর অভিযোগ পেলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন তারা। রিপন হোসেনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্টে বিস্তারিত। স্থানীয়দের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে চলতি বছরের মার্চ মাস থেকে যশোর ছুটিপুর সড়ক সংস্কারের কাজ শুরু করে এলজিইডি। এশিয়া উন্নয়ন ব্যাংকের অর্থায়নে এলজিইডির তত্ত্বাবধানে এই কাজ বাস্তবায়ন করছে এল রহমান নামে এক ঠিকাদারি প্রতিষ্ঠান। স্থানীয়দের অভিযোগ, সড়কটি সংস্কারে খোয়ার সাথে মেশানো হচ্ছে মাটি। এতে স্বল্প সময়ের মধ্যেই সড়কের ইট সুরকি উঠে গিয়ে সড়ক ভেঙে যাবে। এগুলো সব মাটি, এতে দেখা যাচ্ছে খোয়ায় বেশি মাটি, বড় বড় শাক। কাজে অতিরিক্ত গাফিলতি এবং পাথরের পরিবর্তে কাদা মাটি দিয়ে পাথর দিয়ে ঢালাই দিচ্ছে। এর পিছনে কারা আছে কি আছে প্রশাসনের কাছে দাবি করতেছি এটা নিয়ে একটু তদন্ত করুক। তবে সংশ্লিষ্টরা বলছেন সড়কটি সংস্কারে মানসম্পন্ন সামগ্রী ব্যবহার করে কাজ করা হচ্ছে, তবে অভিযোগ পেলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। আমরা এখানে যে আরসিসি অংশ আছে একদম ব্ল্যাক স্টোন দিয়ে কোয়ালিটি ম্যাটেরিয়ালস এবং কোয়ালিটি ব্রিক্স দিয়েই কাজ হচ্ছে, এখন পর্যন্ত এই কাজগুলোই হচ্ছে। আমরা এটা প্রতিনিয়ত দেখছি, তারপরে যদি কখনো অভিযোগ পান তাৎক্ষণিক আমরা ব্যবস্থা গ্রহণ করি। আশা করছি যে আমরা কোনোভাবেই খারাপ কাজের সাথে কম্প্রোমাইজ করব না, অবশ্যই ভালো কাজ হবে। 25 কিলোমিটারের এই সড়ক সংস্কারে ব্যয় ধরা হয়েছে 33 কোটি টাকা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুরে শহীদ শেখ নামে এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। পুলিশ জানায়, সকাল 11:30টার দিকে মোটরসাইকেল যোগে শহীদ শেখ খানখানাপুর বাজার থেকে বাড়িতে ফিরছিলেন। পথে মোটরসাইকেলে করে দুর্বৃত্তরা চলন্ত অবস্থায় তাকে গুলি করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই শহীদের মৃত্যু হয়। ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ ও মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। তবে কে বা কারা কি কারণে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা তদন্তের পর জানা যাবে বলে জানিয়েছে পুলিশ। সংবাদের এই পর্যায়ে আরও একটি বিরতি, ফিরছে একটু পর। বিরতির পর আবারও স্বাগত। দেখছেন দেশ সংবাদ। যশোরে করোনা ভাইরাস মোকাবেলায় গণ কমিটির উদ্যোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ যশোর প্রেস ক্লাবের কনফারেন্স রুমে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় তারা অভিযোগ করেন, করোনা পরিস্থিতির অবনতি হলেও ল্যাব সংকট সহ নানা কারণে সন্দেহভাজনরা করোনা পরীক্ষা করতে পারছে না। করোনা পরীক্ষার পরিধি বাড়ানোর দাবি জানান তারা। এ সময় উপস্থিত ছিলেন ওয়ার্কার্স পার্টির সভাপতি নাজিমউদ্দিন, সিপিবি যশোরের সভাপতি আবুল হোসেন সহ আরও অনেকে। সিরাজগঞ্জে বিধবা ও প্রতিবন্ধী ভাতার কার্ড দেওয়ার কথা বলে টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠেছে এক ইউপি সদস্যের বিরুদ্ধে। ভুক্তভোগীদের অভিযোগ, কার্ড করে দেবার কথা বলে সলঙ্গা ইউনিয়ন পরিষদের সদস্য ফরিদুল ইসলাম 3 শতাধিক দুস্থ মানুষের কাছ থেকে লাখ টাকা হাতিয়ে নিয়েছে। বর্তমানে কার্ড অথবা টাকা ফেরত চাইলে হুমকি দিচ্ছে ওই ইউপি সদস্য। আব্দুস সামাদ সাহেবের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্টে বিস্তারিত।
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা সলঙ্গা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য ফরিদুল ইসলাম ফরিদ এই ওয়ার্ডের অসহায় দুস্থ মানুষদের বিধবা কার্ড, ভিজিএফ কার্ড দেওয়ার কথা বলে জনপ্রতি হাতিয়ে নিয়েছেন ৩ থেকে ২০,০০০ টাকা। ভুক্তভোগীদের অভিযোগ, কার্ড পাওয়ার আশায় কিস্তি ও সুদে টাকা নিয়ে ইউপি সদস্যকে দিলেও বছর পেরিয়ে গেলেও কার্ডের কোনো খবর নেই। টাকা ফেরত চাইলে হুমকিও দিচ্ছেন। কার্ড দিবের কয় কি এই আসে ঠেকে রয়েছে, হচ্ছে অমুক দিয়ে দেবো, অমুক মাসে দেবো, 6 মাস আগে দেয় না। কাহক জানান যাব না, আপনি 20,000 টাকা দিবেন, 7 দিনের মধ্যে ঘর আপনি পাওয়া যাবেন। আমি সুদে করে টাকা নিয়ে এসে দিছি, আজ পর্যন্ত সুদ টানতে এসেছি, 2,000 টাকা দিছি। বয়স্ক ভাতা কার্ড দিবেন, নয়তো আমাকে টাকা ফেরত দাও। অভিযুক্ত ইউপি সদস্য অভিযোগ অস্বীকার করে বলেন, গেল নির্বাচনে যারা প্রতিদ্বন্দ্বিতা করে হেরেছে তারাই এ ধরনের অপপ্রচার চালাচ্ছেন। আমার বিরুদ্ধে যে অভিযোগ আসছে সেই অভিযোগ আমি দোষী না, আমি এই অভিযোগে অস্বীকার করছি। সলঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বলছেন, টাকা আত্মসাতের বিষয়ে অভিযোগ পাওয়ার পরই ইউপি সদস্য ফরিদুল ইসলাম ফরিদকে সব ধরনের কাজ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। আইনের প্রতি শ্রদ্ধা রেখে 5 নম্বর ওয়ার্ডের মেম্বার ফরিদুল ইসলামের সকল কর্মকাণ্ড, ইউনিয়ন পরিষদের যে বিষয়াদি সকল কর্মকাণ্ড তাকে স্থগিত করা হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, এ ব্যাপারে তদন্ত চলছে। প্রতিবেদন পাওয়ার পরই ইউপি সদস্যের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অবশ্যই এই ধরনের কোনো বিষয় প্রমাণিত হলে, কোনো অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে বর্তমান আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। অভিযুক্ত ইউপি সদস্য আইন অনুযায়ী শাস্তি পাবে, এমনটাই দাবি ভুক্তভোগীদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। নিউজ 24 দেশ সংবাদ ছিল এখনকার মতো এই পর্যন্ত। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।